বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ একটি বিশ্লেষণাত্মক ইকোসিস্টেম এবং বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের বৈশিষ্ট্য, বৈশ্বিক গবেষণা, তুলনামূলক বিশ্লেষণ এবং বাস্তব প্রেক্ষিত। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যদি আরেকটু সহজ করে বলি যে বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের কি কি বৈশিষ্ট্য আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো অনার্স মার্কেটিং বিভাগের যারা অনার্স পড়ছে তাদের কৃষি বাজারজাতকরণ নামে অনার্স দ্বিতীয় বর্ষের একটা বিষয় আছে এবং সেই বিষয়ের থেকে আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি যে 4টা বিষয় এখানে দেখানো হচ্ছে। প্রথম স্লাইডে উৎপাদনের ভিত্তি, অর্থাৎ বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের যে যে উপাদানগুলো আমরা বিবেচনা করব সেগুলো আমরা আলোচনা করব। উৎপাদনগত ভিত্তি, আমরা এটাকে প্রোডাকশন বেস বলে থাকি, অর্থাৎ ক্ষুদ্র, বিক্ষিপ্ত ও মৌসুমী উৎপাদন এবং গুণগত মানের তারতম্য থাকে। আমরা জানি যে কৃষিপণ্য বিভিন্ন জায়গায় গুণগত বিভিন্ন মানের পার্থক্য হয়। এই মানের পার্থক্য হওয়ার বিভিন্ন কারণ আছে, আবহাওয়াগত কিছু কারণ আছে, মাটির গুণাগুণের কিছু কারণ আছে এবং বিভিন্ন সময়গত কিছু কারণ আছে। অর্থাৎ একটা খাদ্যশস্য একটা নির্দিষ্ট মৌসুমে হয় এবং আমরা দেখি যে এখন বর্তমান সময় সারা বছর ব্যাপী কিছু না কিছু উৎপাদন হয়। তো এই বিষয়গুলোর কারণেই এই মানের একটু তারতম্য দেখা দেয় এবং বিক্ষিপ্তভাবে সারা বাংলাদেশে বিক্ষিপ্ত জেলায় উৎপাদিত হয় এবং এটাই ক্ষুদ্র ক্ষুদ্র এই উৎপাদন আমরা কেন্দ্রীয় বাজারে সরবরাহকারীদের মাধ্যমে কেন্দ্রীয় বাজারে খাদ্যশস্য আসে। তাহলে উৎপাদনের ভিত্তিটা আমরা মোটামুটি ক্লিয়ার। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। সেটা কি? সরবরাহ, লজিস্টিক্স। অর্থাৎ এই কৃষি পণ্য আমাদের একত্রিতকরণের প্রয়োজন হয়। অর্থাৎ কৃষি পণ্য বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্ষুদ্র ক্ষুদ্র বা বিক্ষিপ্তভাবে বা কৃষকরা ক্ষুদ্র আকারে উৎপাদন করে এবং সেটা কেন্দ্রীয় বাজারে সরবরাহের প্রয়োজন হয়। আমরা এটাকে যদি একটু এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যে আমরা বিভিন্ন এলাকায় স্বল্প পরিসরে বিক্ষিপ্তভাবে খাদ্যশস্য উৎপাদিত হয় এবং এই উৎপাদিত খাদ্যশস্য বিভিন্ন এলাকা হতে কেন্দ্রীয় একত্রীকরণ করা হয়ে থাকে এবং কেন্দ্রীয় বাজারে বা কৃষি পণ্যের যারা গ্রাহক আছে তাদের দোরগোড়ায় পৌঁছানো হয়ে থাকে এবং এটা সংরক্ষণ করাটাও খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংরক্ষণ, পচনশীল এবং অধিক পরিবহন ব্যয়। অর্থাৎ কৃষি পণ্যের এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কৃষি পণ্য একটা নির্দিষ্ট, আমরা বলছিলাম যে কৃষি পণ্য একটা নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় এবং সেই মৌসুমে যেহেতু চাহিদার থেকে সরবরাহ বেশি থাকে তাই কৃষকরা সঠিক মূল্য পায় না, তাই এটাকে সারা বছর ধরে রেখে বা সংরক্ষণ করে বা গুদামজাতকরণ করে বা কোল্ড স্টোরেজে রেখে এটা সারা বছর ব্যাপী বিক্রি করা হয়। যখন ক্রেতাদের ডিমান্ড বাড়ে, না হলে কৃষকরা যদি খুব কম মূল্যে খাদ্যশস্য বিক্রি করে দেয় তাহলে তারা তাদের সেই ব্যয়টাই উঠবে না, খাদ্যশস্য উৎপাদন করার যে ব্যয়, এবং সেই ব্যয় তারা পাবে না। এবং পচনশীল, আমরা জানি যে খাদ্যশস্য খুব দ্রুত উৎপাদনের সঙ্গে সঙ্গে খুব দ্রুত বিক্রি করে দিতে হয় অথবা সংরক্ষণ করার প্রয়োজন হয়, কারণ এটা পচনশীল এবং এর পরিবহন ব্যয়ও অধিক। কারণ আমরা যদি জানি যে বিভিন্ন খাদ্যশস্য বেশি ওয়েটের হয় এবং সিঙ্গেল একক প্রতি এর মূল্য খুব কম থাকে। সাধারণত খাদ্যশস্য একটা লট আকারে বিক্রি হয়ে থাকে। আমরা যদি এবার বাজার কাঠামো ও অর্থনীতির এই খাদ্যশস্য বা কৃষি পণ্যর বাজার কাঠামোটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করি। যে অসংখ্য মধ্যস্থতা কারবারি আছে, অর্থাৎ উৎপাদনকারীর নিকট থেকে আমরা যদি বলে থাকি যে যশোরে কোন একটা পণ্য উৎপাদিত হচ্ছে অথবা বান্দরবনে বাদাম উৎপাদিত হচ্ছে, সেটা ঢাকার মার্কেটে এসে, অর্থাৎ ঢাকার বাদামতলির ফল মার্কেটে এসে পৌঁছানো পর্যন্ত, অথবা আমরা যদি সিলেটের সেই কমলা উৎপাদন
মণিপুরি পাহাড়ে বা ওই অঞ্চলে কমলা উৎপাদিত হয়, সেই কমলা সিলেট থেকে বা সিলেট থেকে চা যদি ঢাকায় আনা হয়, তাহলে অনেকগুলো মাধ্যম হয়ে অসংখ্য মধ্যস্থ ব্যবসায়ের মাধ্যমে এই পণ্য সরবরাহ করা হয়ে থাকে। এখন মধ্যস্থ ব্যবসায়ীদের হাত বদল হলে এবং অনেক সময় দেখা যায় যে ওই পণ্যের 100 টাকা কৃষক পাচ্ছে, কিন্তু ওটা বিক্রি হচ্ছে 400 বা 500 টাকায়। তাহলে মধ্যস্থ কারবারিদের হাত বদলের কারণে আমরা এই অর্থের বৃদ্ধি দেখি, অর্থাৎ মানে দ্রব্যমূল্য দ্রুত বৃদ্ধি দেখা আমরা লক্ষ্য করে থাকি। তো এবং মূল্য ওঠানামা, অবশ্যই এটার খাদ্যশস্যের মূল্য ওঠানামা করে এবং একক প্রতি কম মূল্যের হয়ে থাকে। একক প্রতি খাদ্যশস্য বা কৃষি পণ্য কম মূল্যের হয়ে থাকে। উচ্চ বাজারজাতকরণ ব্যয়, অবশ্যই এটার বাজারজাতকরণ ব্যয়ও উচ্চ বাজারজাতকরণ ব্যয়। আমরা যদি মৌসুমি উৎপাদনের কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, তো মৌসুমি উৎপাদনে হচ্ছে আমরা যেটাকে বুঝি যে কৃষিপণ্য উৎপাদনের প্রকৃতির উপর নির্ভরশীল বলে নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয়। ভোগও সারা বছর ব্যাপী মানুষ ওই খাদ্যশস্য ভোগ করে থাকে এবং মৌসুমি উৎপাদনে কৃষি পণ্যের অন্যতম বাজারজাতকরণে এটা একটা প্রধান বৈশিষ্ট্য। এবার আমরা আধুনিকায়ন এবং ঝুঁকি, ভ্যালু অ্যাড অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের কথা আমরা বলবো। যে আসলে আধুনিকায়ন অর্থাৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন, উৎপাদন ব্যবস্থাপনার আধুনিকায়ন প্রয়োজন এবং এই যে মান নির্ধারণ করা হয়ে থাকে, অর্থাৎ কৃষিপণ্য গ্রেড 1, গ্রেড 2, গ্রেড সি এভাবে করে মান নির্ধারণ করা হয় এবং এটা প্রসার কার্যক্রম গ্রহণ করতে হয়, যেটা খুব ঝুঁকিপূর্ণ এবং সংগঠিত বাজার ব্যবস্থা ও আমাদেরকে বিবেচনা করার প্রয়োজন হয়ে থাকে। আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে ঝুঁকি গ্রহণের যে ব্যাপারটা আমরা একটু আগেই বলেছিলাম যে ঝুঁকি কৃষিপণ্য দ্রুত পচনশীল, মূল্যের ওঠানামা, গুণগত মানের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন, এর ফলে কৃষিপণ্যের বাজারকারীকে ঝুঁকি গ্রহণ করতে হয়। ঝুঁকি গ্রহণ কৃষিপণ্যের অন্যতম বাজারকরণ বৈশিষ্ট্য। আমরা একটু পরের স্লাইড দেখি যে ক্ষুদ্র, বিক্ষিপ্ত এবং মৌসুমী উৎপাদনের মূল চিত্র। স্বল্প ও বিক্ষিপ্ত উৎপাদন, আমরা যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, কৃষকরা ক্ষুদ্র ক্ষুদ্র লটে পণ্য উৎপাদন করে। ভূমির উর্বরতা ও স্বল্প আয়তনের কারণে ফসল বিক্ষিপ্ত স্থানে উৎপাদিত হয়, যা বাণিজ্যিক বাজারজাতকরণকে কঠিন করে তোলে। মৌসুমী নির্ভরতা, মানের তারতম্য, আমরা কৃষিপণ্যের উৎপাদন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। নির্দিষ্ট মৌসুমে ফলন হয় এবং স্থান ও আবহাওয়া ভেদে পণ্যের মানে ব্যাপক তারতম্য ঘটে। আমরা যদি বরিশালের আমন ধানের কথা বলে থাকি বা নোয়াখালী এলাকার সুপারি বা বরিশাল বা উপকূলীয় এলাকার নারিকেলের উৎপাদনের কথা বলে থাকি, বা আমরা যদি বরিশালের সেই ভাসমান পেয়ারা বাজারের কথা বলে থাকি, যে পেয়ারাও একটা নির্দিষ্ট সময় হয়, তবে এখন সারা বছর ব্যাপী কোথাও না অল্প করে পেয়ারা উৎপাদিত হয়ে থাকে, যেটা মানে সারা বছর ব্যাপী উৎপাদিত হয়, বিভিন্ন মৌসুমে উৎপাদিত হয়, কিন্তু প্রধানত একটা নির্দিষ্ট সিজনে পেয়ারা উৎপাদিত হয়ে থাকে। ক্ষুদ্র উৎপাদনের প্রভাব, প্রেক্ষিত বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি কি সেটা আমরা একটু দেখব। বগুড়ার সবজি চাষের একটা কেস স্টাডি আমরা একটু দেখতে পাচ্ছি একটা চিত্রের মাধ্যমে, যে ক্ষুদ্র জমিতে বিক্ষিপ্ত উৎপাদনের কারণে কৃষকরা সরাসরি ঢাকার বাজারে আসতে পারে না। পরিবহন খরচ বাঁচাতে তাদের স্থানীয় ফরিয়াদের বা এজেন্টদের কাছে ফরিয়াদের উপর নির্ভর করতে হয়। বিশ্বব্যাপী একটা গবেষণায় দেখা গেছে যা FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা UN এর যে অর্গানাইজেশন, তারা মানে খাদ্য এবং কৃষি নিয়ে গবেষণা করেন। FAO এর মতে উন্নত বিশ্বে বৃহৎ খামার, লার্জ স্কেল ফার্মিং থাকায় একত্রীকরণ ব্যয় প্রায় 0 কোটায়,
অর্থাৎ উন্নত বিশ্বগুলোতে আমরা যদি জার্মানির কথা বলি, আমরা যদি কোরিয়ার কথা বলি বা থাইল্যান্ডের কথা বলি সেখানে, বা চীনের কথা বলি সেখানে লার্জ স্কেলে ফার্মিং হয়, সেক্ষেত্রে এই একত্রীকরণ ব্যয়টাও অনেকটা কমে যায়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ক্ষুদ্র খামার, গড় আয়তন 0.6 হেক্টর জায়গার যে ক্ষুদ্র খামার, মানের ব্যাপক তারতম্য দেখা যায়। যে গড়ে আয়তনে 0.6 হেক্টর যে ছোট ছোট ক্ষুদ্র খামারগুলো আছে সেটার মানের ব্যাপক পার্থক্য দেখা যায়। আমরা দুগ্ধ উৎপাদন করা বিভিন্ন খামারের কথাও জানি। উন্নত বিশ্বে যেটা হয়, যেমন যুক্তরাষ্ট্রের উদাহরণ দেওয়া হচ্ছে, যে বৃহৎ খামার স্বয়ংক্রিয় মান নির্ধারণ, বৃহৎ খামারে স্বয়ংক্রিয়ভাবে মান নির্ধারিত হয়ে থাকে, যেটা আমরা বলে থাকি স্ট্যান্ডার্ডাইজড। এখন একত্রীকরণের কথা আমরা বলছিলাম, আমরা এটাকে একটু বিস্তারিত ব্যাখ্যা দেই যে একত্রীকরণ অর্থাৎ বিক্ষিপ্তভাবে বিভিন্ন পণ্য উৎপাদিত হয় বিভিন্ন জায়গায়, সেটা এজেন্টের মাধ্যমে বা মধ্যস্থ ব্যবসায়ের মাধ্যমে বা ফরিয়াদের মাধ্যমে একেবারে কেন্দ্রীয় গুদাম পর্যন্ত আসে। তাহলে একত্রীকরণ দ্রুত পচনশীল এবং উচ্চ পরিবহন ব্যয়। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত খামার থেকে কৃষি পণ্য কোথায় যাচ্ছে, স্থানীয়ভাবে যারা এজেন্টরা যারা সংগ্রহ করেন। আমরা জানি যে এই কৃষি পণ্য পচনশীল এবং এটাকে উচ্চ পরিবহন ব্যয়ের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় গুদামে নিয়ে আসতে হয়। আমরা জানি যে প্রতিটা প্রত্যন্ত এলাকাগুলোতে, আমরা যদি সিরাজগঞ্জের কথা বলি, আমরা যদি বগুড়ার কথা বলি বা দিনাজপুরের কথা বলি, অথবা আমরা যদি শেরপুরের কথা বলি, তো এই অঞ্চলে কৃষি পণ্য যারা উৎপাদিত হয় এবং সেটা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে কেন্দ্রীয় গুদাম আছে, কিন্তু প্রতিটি গ্রাম বা প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সেই গুদাম নেই এবং কেন্দ্রীয় গুদাম ব্যবস্থা নেই বা কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই যেখানে সংরক্ষণ করা যায়, যে কারণে কেন্দ্রীয় গুদাম পর্যন্ত আনতেও একটা ব্যয়ের প্রয়োজন হয়। আমরা নিচে দেখতে পাচ্ছি লেখা আছে একত্রীকরণ ও দ্রুত বাজারজাতকরণ। বিক্ষিপ্ত পণ্য এক জায়গায় আনা, অ্যাকুমুলেশন একটি বড় চ্যালেঞ্জ, যোগাযোগ ব্যবস্থারও একটা বড় ব্যাপার এবং পরিবহন ব্যবস্থারও খুব ব্যয়বহুল। পণ্য পচনশীল হওয়ায় তা দ্রুত বাজারে পাঠাতে হয়। অধিক পরিবহন ও সংরক্ষণ ব্যয়। আমরা যদি কৃষি পণ্যের ওজন বেশি কিন্তু মূল্য কম, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম, এবং হিমাগারের অভাবে সংরক্ষণ ও পরিবহন ব্যয় বহুগুণ বেড়ে যায়। আমরা যদি লজিস্টিক্স যে সাপোর্টগুলো প্রয়োজন এবং সংরক্ষণ, এই বিষয়টি নিয়ে দেখি যে অপচয়ের চিত্র, অর্থাৎ উন্নত বিশ্বের সাথে আমরা আমাদের বাংলাদেশের একটা তুলনা করতে চাই। উন্নত বিশ্ব আধুনিক কোল্ড চেইন, আমরা দেখে থাকি যে এই আধুনিক একটা কোল্ড চেইন, এই গাড়িটাই হচ্ছে একটা কোল্ড ব্যবস্থা আছে গাড়িটা, এবং সেখানে পণ্য নিয়ে এবং সেন্ট্রাল কোল্ড স্টোরেজে পৌঁছানো হয়ে থাকে। আর বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত পরিবহনে হিমাগারের অভাব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতি পুরাতন একটা ট্রাকে করে খাদ্যশস্য এরকম বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে, বা কোথাও কোল্ড স্টোরেজ নাই সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ সংরক্ষণগারের বাইরে রাখা হচ্ছে, যেটা ওই খাদ্যশস্যের মান নষ্ট হচ্ছে এবং খাদ্যশস্য পচনশীল যেহেতু, কাজেই এটা একটা মান ঠিক রাখাটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এটা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সেই সরবরাহকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি একটা কেস স্টাডি দেখি যে মুন্সিগঞ্জের আলু সংরক্ষণ, হিমাগারের অভাবে বা বিদ্যুৎ বিভ্রাটে প্রতি বছর হাজার হাজার টন আলু নষ্ট হয়। কোথায় নষ্ট হয়? মুন্সিগঞ্জে। সংরক্ষণের অভাবে কৃষকরা মৌসুমের শুরুতেই কম দামে বেচতে বাধ্য হয়। বিশ্বব্যাপী গবেষণা, বিশ্বব্যাংকের মতে উন্নত কোল্ড চেইন প্রযুক্তি ব্যবহার ইউরোপে পচনশীল কৃষি পণ্যের অপচয় 2%-এর নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আর তুলনামূলক যদি আমরা বিশ্লেষণ করি যে বাংলাদেশের চিত্রটা কি, বাংলাদেশের সাধারণ পরিবহন, হিমাগারের অভাব, অপচয় হার উচ্চ, যে কারণে আমাদের ব্যয় 15 থেকে 30% অপচয় হচ্ছে, এবং উন্নত বিশ্বে হচ্ছে সম্পূর্ণ কোল্ড চেইন প্রযুক্তি এবং অপচয়ের হার অত্যন্ত কম। আমরা এবার একটু দেখার চেষ্টা করি যে মধ্যস্থ কারবারির কথা বলছিলাম, যে অসংখ্য মধ্যস্থ, মিডল ম্যান, মধ্যস্থ কারবারি,
অর্থাৎ কৃষক এবং ক্রেতাদের মধ্যে, ভোক্তা ক্রেতাদের মধ্যে পণ্য পৌঁছানোর জন্য যে মাধ্যম বা সরবরাহকারী, তাদেরকে আমরা বলে থাকি অসংখ্য মধ্যস্থ কারবারি, এবং এদের কারণেই বাজারজাতকরণ ব্যয়ের আধিক্য আমরা দেখে থাকি। মিডল ম্যান মাল্টিপিলার, কৃষক থেকে আমরা দেখতে পাচ্ছি ফড়িয়াদের কাছে যাচ্ছে, ফড়িয়া থেকে ব্যাপারী, ব্যাপারী থেকে পাইকার, পাইকার থেকে খুচরা ব্যবসায়ী, তারপরে ভোক্তা পেয়ে থাকে। মধ্যস্থ ব্যবসায়ীদের আধিক্য, প্রত্যন্ত অঞ্চল থেকে ভোক্তার কাছে পৌঁছাতে দালাল, ফড়িয়া, পাইকার, খুচরা ব্যবসায়ীদের দীর্ঘ চেইন ব্যবহৃত হয়। আর একক মূল্য কম ও উচ্চ ব্যয়, কৃষি পণ্যের কাঁচামাল প্রকৃতির কারণে একক প্রতি মূল্য কম থাকে, যেটাকে আমরা ইউনিট প্রাইস বলে থাকি, কিন্তু এত হাত বদল এবং পরিবহন খরচের কারণে চূড়ান্ত বাজারজাতকরণ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এটা যদি একটা উদাহরণ দেওয়া যায়, যে আমরা কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জে আলুর উদাহরণ দিচ্ছিলাম, যে মুন্সিগঞ্জের আলু কৃষকরা 5 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি করে দেয়, এবং এটা কেন্দ্রীয় বাজারগুলোতে 20 থেকে 30 টাকায় বিক্রি হয়। এবং এটা হলো সিজনের কথা বলছি, যে সময় আলুটা বেশি হয়, এবং অফ সিজন বা সারা বছর ব্যাপী এটা হয়তো 40 টাকা 50 টাকা করে আলুর কেজি থাকে। তাহলে কৃষক পাচ্ছেন অনলি 5 টাকা। অথবা এটা যদি আমরা বলি যে পটুয়াখালীর সেই তরমুজ চাষিদেরও একই অবস্থা, যেখানে ঢাকাতে একটা তরমুজ বিক্রি হয়, একটা নির্দিষ্ট সাইজের তরমুজ বিক্রি হয় 300 থেকে 400 টাকা, সেখানে কৃষক পাচ্ছে মাত্র 100 টাকা। তাহলে অবশ্যই কৃষকের সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকদের সেই উৎপাদন খরচটাই অনেক সময় উঠে আসে না। আমরা এবার একটু দেখব যে মৌসুমি মূল্যের ওঠানামা এবং কৃষকের মুনাফা সংকট। অবশ্যই কৃষকদের মুনাফা সংকট তৈরি হয়, এবং তারা যে পরিমাণ কৃষি লোন প্রয়োজন হয় সেই পরিমাণ কৃষি লোন তারা পায় না। তারপরে জমি নানা ধরনের বন্যা, বিভিন্ন কারণে জমির উর্বরতা হারায়, সেক্ষেত্রে আবার উর্বর করে তোলার জন্য যে ধরনের চাষাবাদ পদ্ধতির প্রয়োজন হয় সেটাও কৃষকদের, বা সেই চাষাবাদ পদ্ধতিতে আধুনিক যন্ত্রের ব্যবহারটাও আমরা আমাদের দেশে ঘাটতি দেখে থাকি। তো আমরা যেটা বলছিলাম যে অফ সিজনে, ভরা মৌসুমে যখন ওই পণ্যটা উৎপাদিত হয়, যখন চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকে, তখন মূল্যটা কম থাকে, যেটাকে আমরা ভরা মৌসুম বলে থাকি। অফ সিজন, যেটাকে আসলে যে সিজনে আসলে উৎপাদিত হয় না পণ্যটা, কোল্ড স্টোরেজে সংরক্ষণ রেখে সারা বছর ব্যাপী বিক্রি করতে হয়, এবং সেই কোল্ড স্টোরেজে কয়েক গুণ ভাড়া দিতে হয় একজন কৃষককে বা একজন সরবরাহকারীকে। তো মূল্য বৃদ্ধি 3 থেকে 4 গুণ অফ সিজনে হয়। তাহলে কৃষকরা যদি পণ্যটা ধরে রেখে অফ সিজনে বিক্রি করতে পারে, তাহলে তাদের এই চাহিদার তুলনায় যেহেতু সরবরাহ কম থাকে, কাজে মূল্য কয়েক গুণ বৃদ্ধি পায়, তাহলে কৃষক লাভবান হবে। এবং এটা হচ্ছে জাস্ট একটা আমরা কার্ভ দেখিয়েছি যে 12 মাসের সময়কাল। 12 মাসের সময়কাল আমরা একটা কেস স্টাডি একটু দেখি। পেঁয়াজের বাজারের অস্থিরতা, আমরা প্রায় দেখি যে পেঁয়াজের বাজারের ব্যাপক অস্থিরতা তৈরি হয়, যে ভরা মৌসুমে সরবরাহ বাড়ায়, কৃষকরা পেঁয়াজের দাম পায় না, কিন্তু অফ সিজনে মজুতদারদের কারণে বা সেই মিডলম্যানদের কারণে বাজারের দাম 3 থেকে 4 গুণ বেড়ে যায়। আমরা অনেক সময় দেখি যে 200 টাকা করেও বা 150 টাকা করেও পেঁয়াজ কিনতে ক্রেতাদের, কিন্তু সেই কৃষক পাচ্ছে কিন্তু 20 টাকা বা 30 টাকা পাচ্ছে কৃষক। গ্লোবাল রিসার্চ, বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে, জার্নাল অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স অনুযায়ী সরাসরি কৃষক থেকে ভোক্তা, অর্থাৎ ডিরেক্ট টু কাস্টমার মডেলে মধ্যস্থ কারবারি না থাকায় কৃষকরা মুনাফার 40% পর্যন্ত বৃদ্ধি পায়। আর কম্প্যারিজন ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক বিশ্লেষণ করে আমরা দেখি যে বাংলাদেশে 5 থেকে 6 স্তরের মধ্যস্থ কারবারি, কৃষকদের লাভের অংশ অত্যন্ত কম। যেটা আমরা কিছুক্ষণ আগে পটুয়াখালী থেকে ঢাকায় তরমুজের উদাহরণ দিচ্ছিলাম। উন্নত বিশ্ব, পটুয়াখালীর অনেকগুলো এলাকায় তরমুজ, বরগুনাতে তরমুজ উৎপাদিত হয় আমরা জানি। তার মধ্যে পটুয়াখালীর এক পর্যটন নির্ভর একটা এলাকা আছে, সেটাকে বলা হয় রাঙাবালি, সেখানেও অনেক তরমুজ উৎপাদিত হয়। এই জন্য আমরা পটুয়াখালীর উদাহরণ দিচ্ছিলাম।
বাংলাদেশে তারপর হচ্ছে উন্নত বিশ্বের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে কোঅপারেটিভ বা সুপার শপ ডিরেক্ট সোর্সিং, অর্থাৎ সুপার শপ সরাসরি কৃষকদের কাছ থেকে নেয়, বা কোঅপারেটিভ সোসাইটি থাকে, সমবায় সমিতি থাকে, তারা সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে, সোর্সিং করে, যার ফলে উন্নত বিশ্বে কৃষক লাভবান হয়, অর্থাৎ কৃষকের লাভের অংশ সর্বাধিক কৃষক পেয়ে থাকে। তাদের উৎপাদন খরচ যাওয়ার পরেও যে লভ্যাংশ, টার্গেটেড লভ্যাংশ, সেটা পেয়ে কৃষক সন্তুষ্ট থাকে উন্নত বিশ্বে। কিন্তু আমাদের দেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবং আমাদের দেশে আরেকটা চিত্র আমরা দেখে থাকি, যেমন গত বছর আমরা জানি যে টমেটোর প্রাইসটা খুব কম ছিল, কৃষকরা লাভবান হয়নি, মানে যে কারণে এবছর তারা টমেটো চাষ করেনি। যেহেতু এবছর টমেটো চাষ করেনি, উৎপাদন কম হয়েছে, এবার টমেটোর প্রাইসটা একটু বেশি। কাজে এটাও কৃষকদের এই মার্কেটটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে খাদ্যশস্যটা কোন সময় উঠলে সেটা সব থেকে বেশি লাভবান হয়, যে বাজার সিজনের শুরুতে বা সিজনের মাঝামাঝি সময় প্রাইসটা কম থাকে, বা শেষের দিকে আবার প্রাইসটা বাড়ে। তাহলে আপনি ওই ধরনের খাদ্যশস্য উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে, যেটা হলো প্রারম্ভিক সিজনেই আপনার শস্য আপনি তুলতে পারেন, বা আপনাদের এই জন্যই আপনাকেও বিভিন্ন ফসলের বিভিন্ন জাত নিয়ে ভাবাটা খুব প্রয়োজন। আমরা একটু দেখি যে ঝুঁকি গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং বাজার প্রসার। ঝুঁকি গ্রহণ, পণ্য মজুত, আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমেশন ফানেল আমরা বলে থাকি, আমরা ডিজিটাল মার্কেটিং এর সেই ভাষায় আমরা বলে থাকি যে সেলস ফানেল, অর্থাৎ পচনশীল ও দামের ওঠানামার কারণে ব্যবসায়ীদের উচ্চ ঝুঁকি নিতে হয়। উৎসবের সময় চাহিদা মেটাতে প্রচুর পরিমাণে পণ্য মজুদ রাখতে হয়। কাঁচামালের ঝুঁকি থাকে, মান নির্ধারণ, গ্রেডিং, প্রক্রিয়াকরণ এবং উচ্চ মূল্যে পণ্য ও সংগঠিত বাজার। আর মান নির্ধারণ, প্রক্রিয়াকরণের বিষয়টা নিয়ে যদি আমরা একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে পণ্যের ন্যায্য মূল্য পেতে গ্রেডিং, প্রক্রিয়াকরণ অপরিহার্য। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, বর্তমানে দুধ, জুস, জ্যাম ইত্যাদির ক্ষেত্রেও বিজ্ঞাপন ও প্রসারমূলক হাতিয়ারের ব্যবহার বাড়ছে। কিছু পণ্য সংগঠিত বাজারের আর মাধ্যমে বিক্রি হচ্ছে, অর্গানাইজড এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে ঝুঁকি গ্রহণ ও মজুত পণ্য ও মান নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও প্রসারের ফলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে উচ্চ মূল্যের পণ্য সংগঠিত বাজার ব্যবস্থায় কাঁচামালের ঝুঁকি বাড়ছে, মান নির্ধারণ প্রয়োজনীয়তা খুব বাড়ছে, এবং একই সাথে এটা প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত পণ্যদ্রব্য, উচ্চ মূল্যে পণ্য বিক্রি হচ্ছে বাজারে। আমরা এরপরে দেখব যে মূল্য সংযোজন, ভ্যালু অ্যাডিং, কাঁচামাল থেকে ব্র্যান্ড। আমরা আমের একটা চিত্র দেখতে পাচ্ছি, বা প্রাণের একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আমরা একটু কেস স্টাডিটা দেখি যে প্রাণ অ্যাগ্রো এর চুক্তিভিত্তিক চাষ। প্রাণ কোম্পানি সরাসরি কৃষকদের কাছ থেকে আম ও টমেটো সংগ্রহ করে জুস ও সস তৈরি করেছে। এটি প্রক্রিয়াকরণ এবং বাজারে প্রসারের প্রমোশনের একটি সফল উদাহরণ। আমরা যদি বিশ্বব্যাপী গবেষণা দেখি, যে হার্ভার্ড বিজনেস রিভিউ অনুযায়ী কৃষিপণ্য প্রক্রিয়াকরণ করলে পণ্যের সেলফ লাইফ বাড়ে এবং ভ্যালু এডিশনের মাধ্যমে প্রায় 300 গুণেরও পর্যন্ত বৃদ্ধি পায়। আমরা কম্প্যারিজন ম্যাট্রিক্সটা একটু দেখি, যে তুলনামূলক বিশ্লেষণ। আমরা উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশের একটা তুলনা করার চেষ্টা করি। প্রক্রিয়াকরণ শিল্প বিকাশমান, তবে এখনও বেশিরভাগ কৃষিপণ্য কাঁচামাল হিসেবে বিক্রি হয়। উন্নত বিশ্বের ক্ষেত্রে আমরা এই চিত্রটা একটু ভিন্ন দেখি। প্রায় 100% কৃষিপণ্য প্রক্রিয়াজাত, মান নির্ধারণ এবং ব্র্যান্ডিং হয়ে বাজারে আসে। এক নজরে তুলনামূলক বিশ্লেষণ, বাংলাদেশ বনাম বিশ্ব ব্যবস্থার। আমরা এই ইকোসিস্টেমের যে প্রক্রিয়ায় আমরা ভ্যালু অ্যাড হয় সেটা আমরা একটু দেখব, বাংলাদেশের প্রেক্ষাপটে অবস্থাগুলো দেখব, এবং বৈশ্বিক মানদণ্ড অর্থাৎ বিশ্বব্যাপী আমরা একটু তুলনা করার চেষ্টা করব। উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে ক্ষুদ্র, বিক্ষিপ্ত এবং প্রকৃতি নির্ভর, বিশ্বের ক্ষেত্রে বৃহৎ, একীভূত ও প্রযুক্তি নির্ভর খামার। সরবরাহের ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে সনাতন পদ্ধতি,
উচ্চ পরিবহন ব্যয় এবং অপচয়। বিশ্বের অন্যান্য বিশ্বব্যাপী উন্নত দেশের ক্ষেত্রে আমরা দেখি কৃষি চাষাবাদ ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখি অত্যাধুনিক কোল্ড চেইন এবং ন্যূনতম অপচয় হয় এর ফলে। বাজার কাঠামোর ক্ষেত্রে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখে থাকি অসংখ্য মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করতে হয় বাংলাদেশে। আর বিশ্বব্যাপী কি হয় যে ডিরেক্ট টু কনজিউমার D2C এই প্রক্রিয়ার মাধ্যমে বা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে অথবা নানা ধরনের ডিপার্টমেন্টাল শপের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য আসে, যে কারণে আমরা বাজার কাঠামোতেও কিছু পরিবর্তন দেখতে পাই। কিন্তু আমাদের দেশে বাজার কাঠামো আসলে মধ্যস্থ কারবারে নির্ভর, যার ফলে কৃষক তাদের সঠিক মূল্য পায় না এবং ক্রেতাদেরও বেশি টাকা দিয়ে পণ্য কিনতে হয়। মূল্য সংযোজনের ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে আছে মূল্য সংযোজনের ক্ষেত্রে লো ভ্যালু অ্যাড করে, কিন্তু বিশ্বব্যাপী দেখা যায় আধুনিক প্রক্রিয়াকরণ এবং সংগঠিত বাজার ব্যবস্থার কারণে এই ভ্যালু মূল্য সংযোজনটা বাড়ে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি যে এটা নিম্নমুখী এবং উন্নত বিশ্বের ক্ষেত্রে দেখি এটা উচ্চমুখী। ইকোসিস্টেম ডায়নামিক্স, আমরা এই যে পণ্য উৎপাদন করা যে ইকোসিস্টেম এবং সেখানে সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায় সেটার একটা চূড়ান্ত একটা ব্রিফ আমরা দেখব কজুয়াল লুপ ডায়াগ্রামে। অর্থাৎ বিক্ষিপ্ত উৎপাদন হচ্ছে, যেটা আমাদের দেশের উদাহরণ, এবং উচ্চ পরিবহন ব্যয় এবং মধ্যস্থকারীদের প্রয়োজন এবং কৃষকদের কম লাভ, তাই তো? এটাকে আমরা বলে থাকি যা দি ভিসিয়াস ট্র্যাপ, যেটাকে কজুয়াল লুপ ডায়াগ্রাম আমরা বলে থাকি। অর্থাৎ কজুয়াল এই লুপ ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দি ভার্চুয়াস সিচুয়েশন, আমরা ভিসিয়াস ট্র্যাপ বা দ্য ভার্চুয়াস সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে সমবায় ভিত্তিক একত্রীকরণ এর ফলে কোল্ড স্টোরেজ এবং চেইন কোল্ড স্টোরেজ, যেটাকে আমরা উদাহরণ দিচ্ছিলাম, সরাসরি বাজারজাতকরণ করা হচ্ছে এবং সর্বোচ্চ লাভ এবং প্রক্রিয়াকরণ করা হচ্ছে। তো এই দ্য ট্রাপ ফাঁদ হচ্ছে যে বিক্ষিপ্ত উৎপাদন বা পচনশীলতার কারণে একত্রীকরণ ব্যয় বাড়ে, বাধ্য হয়ে অসংখ্য মধ্যস্থ কারবারির আশ্রয় নিতে হয়, ফলে কৃষকের লাভ কম হয় এবং ভোক্তার ব্যয় বাড়ে। আর এই সমাধানের ক্ষেত্রে সলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমবায় ভিত্তিক যদি একত্রীকরণ এবং কোল্ড স্টোরেজ নিশ্চিত করা গেলে সরাসরি বাজারজাতকরণ সম্ভব, এর সাথে প্রক্রিয়াকরণ যুক্ত হলে পুরো ইকোসিস্টেম লাভবান হবে। তো সারসংক্ষেপ ও ভবিষ্যৎ দিক নির্দেশনা, অর্থাৎ আমাদের বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের বৈশিষ্ট্যের আমরা সারসংক্ষেপ টানছি এবং ভবিষ্যতে আমাদের জন্য কি কি নির্দেশনা রয়েছে। বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ মূলত ক্ষুদ্র আয়তন, বিক্ষিপ্ত উৎপাদন এবং প্রকৃতি অতি নির্ভরশীল। অসংখ্য মধ্যস্থ কারবারি এবং অনুন্নত পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থার কারণে বাজারজাতকরণ ব্যয় ঝুঁকি অত্যন্ত বেশি এবং আধুনিকায়ন, কোল্ড চেইন লজিস্টিক্স এবং প্রক্রিয়াকরণের অর্থাৎ ভ্যালু অ্যাডিং এর মাধ্যমে এই খাতে বৈপ্লবিক উন্নয়ন সম্ভব, যা উন্নত বিশ্বের মডেল দ্বারা প্রমাণিত। তাহলে আজকে আমরা বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ বৈশিষ্ট্যের এই বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করলাম। আমরা অন্য কোনো বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ের আবারও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব এবং আশা করছি সারা বাংলাদেশের মার্কেটিংয়ের বিবিএ অধ্যয়নরত যত শিক্ষার্থী আছেন তারা এই বিষয়ে অবগত হবেন এবং আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ক্লাসমেট বন্ধুদেরও এটা শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুরাও খুব সুন্দর একটা তথ্যবহুল একটা প্রেজেন্টেশন দেখে আপনারা যেন এই বিষয়টাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এবং এই বিষয়গুলো অবগত হতে পারেন। কারণ আমরা আসলে থিওরি বই থেকে যেভাবে পড়ি, আসলে পর্যাপ্ত উদাহরণ থাকে না আমাদের কাছে, এবং বাংলাদেশ এবং বিশ্বব্যাপী প্রেক্ষাপটগুলো এভাবে তুলনামূলক অ্যানালাইসিস থাকে না, যে কারণে আসলে আমরা ঠিক মুখস্থ করার মতো করে পড়ি, কিন্তু বাস্তব কি হচ্ছে সেই বিষয়টা আসলে আমরা বুঝতে পারি না।
তো নিশ্চয়ই উপকৃত হবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।